ভোর 4টায় হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে কয়েকটা লম্বা লম্বা দুপাল্লার ট্রেন। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে। কারো গন্তব্য বেঙ্গালুরু, কারো আবার গুজরাট, কারো আবার হায়দ্রাবাদে। প্রশ্নটা খুব সাধারণ, এরা সবাই কেন যাচ্ছে? বাংলায় কি সত্যি কাজ নেই, নাকি কাজ আছে কিন্তু তারা অন্য কিছু খুঁজে যাচ্ছে? চলো শুরু থেকে জানি বাংলার রহস্য। 2011 সালে রাজ্যে সরকার পরিবর্তন হলো। পরিবর্তনের স্লোগান উঠলো, নতুন আশা তৈরি হলো। গত এক দশকের বেশি সময়ে অনেক কিছু বদলেছে। রাস্তা হয়েছে, সামাজিক প্রকল্প বেড়েছে, ভাতার সংখ্যা বেড়েছে, অবকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। কিন্তু একই সময় একটা চুপচাপ পরিবর্তন ঘটেছে। অনেক শিক্ষিত যুবকরা আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে। এটা শুধু সোশ্যাল মিডিয়ার গল্প নয়, এটা বাস্তবে দেখলে বোঝা যায়। ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে বেঙ্গালুরু যাচ্ছে, আইটি কর্মী হায়দ্রাবাদে যাচ্ছে, ডিপ্লোমা করা ছেলে গুজরাটের কারখানায় যাচ্ছে, এমনকি অনেক গ্র্যাজুয়েটও ছেলে ডেলিভারি বা কর্পোরেট কাজের জন্য বাইরে পাড়ি দিচ্ছে। কিন্তু এর মানে কি বাংলায় একদম কাজ নেই? বিষয়টা এত সরল নয়। বাংলায় অর্থনীতি ঐতিহাসিকভাবে পরিষেবা খাত নির্ভর, কিন্তু ব্যবসা, খুচরো বাণিজ্য, সরকারি চাকরি, শিক্ষা ও স্বাস্থ্য খাত এগুলো বড় অংশ জুড়ে আছে। বড় ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার বা আইটি মেগা হাব এই দিকগুলোতে তুলনামূলকভাবে গতি কম। অন্যদিকে কর্ণাটক, মহারাষ্ট্র বা গুজরাটে দীর্ঘদিন ধরে শিল্পবান্ধব নীতি, জমি বরাদ্দ এবং কর্পোরেট উপস্থিতির কারণে বড় সংস্থা তৈরি করেছে। একজন তরুণ যখন তার ক্যারিয়ার শুরু করে, তখন শুধু সে একটা চাকরি চায় না, সে চায় একটা গ্রোথ, ভালো বেতন, ভবিষ্যতের সম্ভাবনা যাতে থাকে। কিন্তু কলকাতায় যদি 15,000 টাকার একটা বেতনের চাকরি পায়, আর যদি শুরুতে বেঙ্গালুরুতে 35,000 টাকার চাকরি পায়, তাহলে তখন সে আবেগ দিয়ে দেখবে না, তখন সে বাস্তব দিয়ে দেখবে। আমাদের বাংলায় সরকারি চাকরির চাহিদা ঐতিহাসিকভাবে অনেক বেশি। অনেক পরিবার এখনো সরকারি চাকরির উপর সুরক্ষিত ভবিষ্যৎ বলে মনে করে। কিন্তু আমাদের বাংলায় সরকারি পদ সীমিত। আমাদের এই সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া অনেক দীর্ঘ বা অনেক বেশি। অনেক ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়েছে। নিয়োগ বাতিল, মামলা, অনিশ্চয়তা এগুলো যুবকদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে। সিবিআই কে অনুসন্ধানের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর 21 জনের তালিকা পেশ মামলাকারীর। যখন একজন দেখে যে তার পরীক্ষা হয়েছে কিন্তু ফল বা নিয়োগ আটকে আছে, তখন সে বিকল্প খোঁজে, অন্য কিছু খোঁজার চেষ্টা করে। তখন এই বিকল্পটাই হলো অন্য রাজ্য, অন্য রাজ্যে পাড়ি দেয়। হ্যাঁ, তবে এটাই সত্য, শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, ভারতের বহু রাজ্য থেকে যুবকরা বড় বড় শহরে যাচ্ছে। এটা আমাদের জাতীয় ট্রেন্ড হয়ে গেছে। অর্থনীতি কিনা এখন ক্লাস্টার ভিত্তিক হয়ে গেছে। যেখানে শিল্প বেশি সেখানে মানুষ যাবেই। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এগুলো সুযোগের কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলায় কেন সেই স্কেলের শিল্প আসছে না? ইতিহাস এখানেই গুরুত্বপূর্ণ। 70 ও 80-র দশকে শ্রম, রাজনীতি ও শিল্প সংকটের কারণে বহু বড় বড় কোম্পানি আমাদের এই রাজ্য ছেড়ে চলে যায়। গত 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে 6,500-এরও বেশি কোম্পানি। 90-এর উদারীকরণের সময় বিনিয়োগের বড় ঢেউ অন্য রাজ্যে বেশি যায়। সেই ঐতিহাসিক গ্যাপ এখনো পুরোপুরি পূরণ হয়নি। বর্তমান সরকারের সময় শিল্প সম্মেলন হয়েছে, বিনিয়োগ প্রস্তাব এসছে, কিন্তু বিনিয়োগ প্রস্তাব আর বাস্তব কারখানা দুটো আলাদা জিনিস। জমি, অনুমোদন, বাজার পরিস্থিতি, জাতীয় অর্থনীতি সবকিছু মিলিয়ে বিনিয়োগ বাস্তবে রূপ নেয়। এদিকে আবার সামাজিক প্রকল্পের অনেক বিস্তার হয়েছে, যেমন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এগুলো সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দিয়েছে। অনেক পরিবারের আর্থিক নিরাপত্তা বেড়েছে। কিন্তু এই প্রকল্পগুলো মূলত সামাজিক সুরক্ষা, এগুলো সরাসরি বড় শিল্প বা কর্পোরেট চাকরি তৈরি করে না। এর ফলে অর্থনীতির দুই দিক তৈরি হয়েছে, একদিকে সামাজিক নিরাপত্তা আর অন্যদিকে বেশি বেতনের কম সুযোগ। আর একটা মেন বিষয় হলো স্কিল। অনেক কোম্পানি বলে প্রয়োজনীয় স্কিলের ঘাটতি আছে, বারবার অনেক ছাত্র বলে স্কিল থাকলেও সুযোগ কম। এই গ্যাপটাই বড় সমস্যা। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম, তাই অন্য রাজ্য থেকে শ্রমিক আসে, যেমন নির্মাণ কাজ, ছোট ব্যবসা, হকার, পরিবর্তন, ডেলিভারি ইত্যাদি। অর্থাৎ অর্থনীতির নিচের স্তরে প্রবাহ আছে, কিন্তু মধ্য ও বেশি বেতনের কর্পোরেট সুযোগের জন্য বাংলার যুবকরা বাইরে যাচ্ছে। আবার রাজ্যের ঋণের প্রশ্ন আছে। কোভিডের পরে প্রায় সব রাজ্যের ঋণ বেড়েছে, পশ্চিমবঙ্গেরও ঋণ বেড়েছে, কিন্তু ঋণ দিয়ে তৈরি হচ্ছে এটা দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ। যদি অবকাঠামো, শিল্প পার্ক, লজিস্টিক করিডোর তৈরি হয়, আর যদি শুধু ব্যয় মেটাতে যায়, তাহলে চাপ বাড়তে পারে। এখন একটা বড় প্রশ্ন, সব দোষ কি একটা সরকারেরই? বাস্তবটা হলো অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বহু দশকের নীতি, রাজনৈতিক পরিবেশ, জাতীয় বাজার, আন্তর্জাতিক বিনিয়োগ সব মিলিয়ে ফল তৈরি হয়। একটি সরকার পুরো ইতিহাস বদলে ফেলতে পারে, কিন্তু গতি বাড়াতে বা কমাতেও পারে। আজকের পরিস্থিতি হলো বাংলায় সুযোগ আছে, কিন্তু যে ধরনের স্কেল বা বেতন যুবকরা চায় সেটা খুবই কম, তাই তারা বাইরে যাচ্ছে। এটাকে পুরো ব্যর্থতা বলা যায় না, আবার সম্পূর্ণ সাফল্য বলা যায় না। এটা এক রূপান্তরের সময়। দীর্ঘমেয়াদী শিল্পনীতি, স্টার্টআপ ইকোসিস্টেম, দ্রুত ও স্বচ্ছ নিয়োগ এবং বিনিয়োগ বান্ধব প্রশাসনিক কাঠামো এগুলো একসাথে কাজ করলে পরিবর্তন সম্ভব। আচ্ছা, শেষ প্রশ্ন
প্রশ্নটা আপনার জন্য। পশ্চিমবঙ্গ কি আবার বড় কর্মসংস্থানের রাজ্য হতে পারবে, নাকি এই মাইগ্রেশন আরো বাড়বে? উত্তর রাজনীতিতে নয়, বাস্তব নীতিতে লুকিয়ে আছে। আপনার মতামত কমেন্টে লিখুন, আলোচনায় পথ দেখায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।